পুলিশ সদস্য নিহত, আহত অন্তত ৩০। ফেনীর মুহুরী সেচ প্রকল্পের ভাটির অংশে ক্যানেল না করায় নদীগর্ভে হারিয়ে গেছে ১০ গ্রামের বিভিন্ন স্থাপনা সহ আবাদি জমি। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বিশ্বকাপ ক্রিকেটের কথা বিবেচনায় নিয়ে করা হয়েছে সূচি, জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। ফারজানা আখি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আড়িয়াল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছিল মুন্সিগঞ্জের হাসারা। প্রায় ৪.৫ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মারা যায় পুলিশের এক এসআই। এছাড়া ২ সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত ৩০ জন। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন উজ্জ্বলকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জাহিদ রহমান। প্রতিবাদে এভাবেই বিক্ষুব্ধ হয়ে ওঠে আড়িয়াল বিল এলাকার মানুষ। সকাল ১০টার দিকে হাসারা বাস স্ট্যান্ডে লাঠি সোঁটা নিয়ে জড়ো হয় এলাকাবাসী। যোগ দেন শ্রীপুর এবং আশপাশের মানুষও। ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখে ঢাকা মাওয়া মহাসড়ক। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ, চলে পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে গুরুতর আহত হন পুলিশের এসআই মতিউর রহমান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এক পর্যায়ে হাসারা পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। আগুন দেওয়া হয় মিডিয়ার গাড়িতেও এবং আহত হয় ২ সাংবাদিক। আর এভাবেই চলতে থাকে দুপুর ২:৩০টা পর্যন্ত। ঘটনার পর মুন্সিগঞ্জের এসপি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক আছেন তারা। তোমার মুখে ছিল জনতা, তারপর আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিয়ে যাতে পাবলিকের কোনো ক্ষতি না হয় সেটা চেষ্টা করেছি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পাবলিকের কোনো ক্ষয়ক্ষতি আমরা যাতে না হয় সেই জন্য সচেষ্ট ছিলাম। ঘটনার সময় ঢাকা মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরে তা স্বাভাবিক হয়ে আসে। জাহিদ রহমান, ২১ টেলিভিশন, মুন্সিগঞ্জ। এদিকে সরকার দলীয় সাংসদ ও নেতারা অভিযোগ করছেন, বিরোধী দলীয় নেতার উস্কানিতেই এমন অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হয়েছে। ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। স্থানীয় সাংসদ ও নেতাদের পক্ষে শ্রীনগর ও সিরাজদি খান থেকে নির্বাচিত এমপি সুকুমার রঞ্জন ঘোষ জানান, বিমানবন্দর নির্মাণ নিয়ে পক্ষে বিপক্ষে মতামত থাকলেও উত্তেজনা ছিল না। বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যেই অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবে সরকার। জনগণকে সমস্যায় ফেলে কিছুই করা হবে না। ফেনীর মুহুরী সেচ প্রকল্পের ভাটির অংশে ক্যানেল না করায় নদী গর্ভে হারিয়ে গেছে সোনাগাজীর ১০ গ্রামের বিভিন্ন স্থাপনা সহ প্রায় ৫,০০০ একর আবাদি জমি। বিলীন হয়ে গেছে আউটার বাঁধটিও। আর লোনা পানি ঢুকে অনাবাদি হয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। মুহুরী সেচ প্রকল্প ঘুরে মনির হোসেনের ক্যামেরায় শরীফ নীরের ৫ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। মুহুরী এই সেচ প্রকল্পের দক্ষিণ পাশে ২ কিলোমিটার জায়গা খনন করার কথা থাকলেও সেটি না করায় এর পশ্চিম পাশে প্রায় ১০ কিলোমিটার জমি ভাঙনের সম্মুখীন হয়ে এর ফলে নদীর গর্ভে বিলীন হয়ে যায় প্রায় ৫,০০০ একর আবাদি জমি। নদী ভাঙনের কবলে পড়েছে সোনাগাজী উপজেলার চর খন্দকার, চর চান্দিয়া, চর খোয়াজ, চর সোনাপুর, সুজাপুর, পূর্ব বড়ধাবুলি সহ প্রায় ১০টি গ্রাম। ফসলি জমি তো বটেই, নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক হাজার বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান আর সাইক্লোন সেন্টার। মুহুরী প্রজেক্ট খিলা হয়েছে, এরপর থেকে ক্রমান্বয়ে ভাঙতে ভাঙতে কিছু কিছু করে আগাইতে আগাইতে আজ ২৫ বছরে আমাদের এই পর্যন্ত পৌঁছি। মসজিদ, তার কবরস্থান সব ভাঙে গেছে। এদিকে 2টা পুকুর ছিল, এর পাশে জমিন ছিল, সবগুলাই ভাঙে গেছে। ফেনী নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছে এখানকার অসংখ্য মানুষ। বাপদাদার ভিটের কথা মনে করে এভাবেই তারা তাকিয়ে থাকে অদৃষ্টের দিকে। এই যে জায়গাটা, এই যে কাপটা আছে না, এই কাপটা নিচে যাই যে আমরা এখন স্কুলে থাকি, এই কোন রকম চলি আর কি, খাই আর কি, কোন রকম কষ্ট মষ্ট করে। নদীতে যাবো আমরা কনানে যা কনানে কি আমরা কোথায় কেন যাবো। আউটার বাঁধটিও বিলীন হয়ে যাওয়ায় লোনা পানি ঢুকছে ফসলি জমিতে, ফলে উর্বরতা হারাচ্ছে জমি।
এখন আর ঢই খেলানো ফসলের দেখা মেলে না এখানে। বহুত জমি ছিল এখানে, বেড়িবাঁধ ছিল, আর এখানে আপনার জমিতে অনেক রকমের ফসল হতো। বেড়িবাঁধ যখন ভাঙি যায় তখন ফসল গুলা নষ্ট হয়ে যায় লবণের পানির কারণে। ফসল হনা শুধু নুনা পানির দোষে নদী গাড়ি দিয়ে সোজা করে দেয়, তার বাদে এদিন আর হুড়িয়ে দেবো ফসল। মাত্র 8 বছর আগেও এই জমিতে ধান ডাল সহ সব ধরনের রবি শস্য হতো। এলাকাবাসী বলছেন, বড় ফেনী নদীতে যদি পাইলট স্কিম চ্যানেল দেওয়া হয় এবং আউটার বেড়িবাঁধ করা হয় তাহলে এই জমিতে আবারও ফলবে সোনালী ফসল। শরীফ নেড়, 21 টেলিভিশন, সোনাগাজী, ফেনী। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 8টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে 13,15,002 জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের খেলার দিন কোনো পরীক্ষা রাখা হয়নি। খেলা দেখার সুবিধা বিবেচনায় এসএসসি পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এবারও পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দুবাই, বাহরাইন, ত্রিপলি ও দোহায় এসএসসি পরীক্ষা হচ্ছে। আজ 31শে জানুয়ারি। বাংলাদেশ স্বাধীন হওয়ার 1.5 মাস পর 1972-এর এই দিনে শত্রুমুক্ত হয় ঢাকার মিরপুর। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হল শহীদদের। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী জানালেন, মিরপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের ব্যবস্থা নেবে সরকার। শহীদি মর্যাদা দেয়া হবে মিরপুর যুদ্ধে নিহতদের। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও এর 1.5 মাস পর মুক্ত হয় ঢাকার মিরপুর। পরাজিত শক্তির দোসর আল বদর রাজাকার বাহিনীর সদস্যরা অবস্থান নেয় মিরপুরে। পরাজয়ের উন্মত্ততায় তাদের কাছে অবরুদ্ধ হয়ে পড়ে মিরপুরবাসী। চলতে থাকে খণ্ডযুদ্ধ। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যোদ্ধাদের প্রতিরোধের মুখে অবশেষে 1972-এর 31শে জানুয়ারি শত্রুমুক্ত হয় মিরপুর। শহীদ হন শতাধিক মানুষ। মিরপুর এবং মোহাম্মদপুরে বিহারীদের সংখ্যা প্রথম যেটা ছিল প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক, ওইটা বেড়ে 4 থেকে 5 লক্ষ বিহারি এখানে সমবেত হয়। এবং ওই বিহারীদের মধ্যেই আমাদেরকে আগে অগ্রসর হতে হয়েছে, গুলি করতে হয়েছে। ওই যুদ্ধে নিহতদের শহীদি মর্যাদা দানের প্রতিশ্রুতি দেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী। সেদিন আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়ে জীবন উৎসর্গ করে আমাদের এই মিরপুরকে মুক্ত করেছিল, সেই সব ভাইদেরকে আমরা শহীদ তালিকায় লিপিবদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। এ সময় মিরপুরের 10টি বধ্যভূমির মধ্যে দখল হয়ে যাওয়া 9টি বধ্যভূমি সংরক্ষণের দাবি জানান বক্তারা। 1972 সালের ফেব্রুয়ারি মাসে জহির রায়কে খুঁজবার জন্য আমি যখন মিরপুরে এসেছিলাম, একের পর এক বধ্যভূমিগুলোতে আমরা দেখেছি এবং সেখানে ছিল হাড়ের পাহাড় ছিল এবং সেই বধ্যভূমিগুলো প্রায় সবগুলো বেদখল হয়ে গেছে। একটি মাত্র বধ্যভূমি মুক্তিযুদ্ধ জাদুঘর সংরক্ষণ করেছে। পরে মিরপুর জল্লাদখানা বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপের সৌন্দর্য বৃদ্ধি ও নিরাপত্তার নামে ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে রাজধানীর প্রধান সড়কগুলোর অনেক গাছ। মিরপুর স্টেডিয়ামের সামনে বলতে গেলে রাখা হয়নি কোনো গাছ। 5 তারা হোটেলের সামনে থেকেও কাটা হচ্ছে এই পরিবেশ বন্ধুকে। গাছ কেটে সৌন্দর্য বৃদ্ধির এই কৌশলকে বিজ্ঞাপনদাতাদের একটি অপকৌশল বলে মনে করছেন পরিবেশবাদীরা। খান আলামিনের রিপোর্ট। সৌন্দর্যের অন্যতম প্রতীক গাছ হলেও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে আর দেখা যাবে না গাছ। অভিযোগ, আইসিসি নির্দেশিত নিরাপত্তা জোরদার করার জন্য কাটা হচ্ছে কোটি টাকার এই পরিবেশ বন্ধুকে। বিসিবির ঊর্ধ্বতনরা গাছ কাটার বিরুদ্ধাচরণ করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি তাদের কেউ। গাছের ডালপালা ছাঁটাই করেই নিরাপত্তা জোরদার করা সম্ভব হতো বললেন তারা। সাধারণ জনগণও মেনে নিতে পারছে না বিসিবির এই কর্মকাণ্ড। গাছ যতটুকু বাঁচিয়ে রাখা যায় সেটাই বোধহয় আমাদের জন্য, আমাদের এবং পরিবেশের জন্য মঙ্গল হবে আর কি। গাছটা কাইটা লাইছে, অনেক রোদ্র আসবে, গরমের দিন কোনো বাতাসের কোনো আবহাওয়া পাবো না, কারণ ঢাকা শহরে এখানে বাতাস গাছ গাছরা নাই। এই যে ওইদিকে কাইটা লাইতেছে, গাছ তো মেন রোডে নাই। ধারণা করা হচ্ছে গাছের বদলে এখানে শোভা পাবে বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন। তাই বিসিবি অর্থের দিকটি গুরুত্ব দিচ্ছে বেশি, বললেন বাপার সদস্য সচিব ইকবাল হাবিব।
তিনি বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যে এই সরকার আমাদের বিশ্বাস ছিল ঘুরে দাঁড়ানোর সরকার, এবং যারা প্রকৃতিবাদী এবং বৃক্ষ তো অবশ্যই তাদের কাছে অগ্রগণ্য হবে, অগ্রাধিকার পাবে, এবং সেই বিশ্বাসে আমরা জোর দাবি